আপনার এই যে বেড়ে ওঠার সময়টায় ওই আপনি যে এলাকায় ছিলেন কল্যাণপুরে বলেন হুম। বা আশেপাশের জায়গাগুলো আসলে কেমন ছিল? সেই রিলেটেড আপনার কোনো স্মৃতি মনে আছে কিনা? দারুণ মানে অসাধারণ। সবচেয়ে যেটা মিস করি সেটা হচ্ছে আবহাওয়া। আচ্ছা, একটা চমৎকার আবহাওয়া ছিল এই ধরনের যে যখন কালবৈশাখী হতো, দেখা যাচ্ছে যে দুপুর ২টায় বা বিকেল ৪টায় যখন কালবৈশাখী হতো, মনে হতো যে অন্ধকার হয়ে গেল, রাত মনে হয় যে ৩টা বেজে গেছে, এরকম। এই বিষয়টা আমি আর এখন দেখি না। আরেকটা জিনিস খেয়াল করতাম যে যখন বৃষ্টি হতো বর্ষায়, ৭ দিন ১০ দিন একটানা বৃষ্টি হচ্ছে। টানা বলতে টানা। আচ্ছা। হ্যাঁ, মানে টানা বলতে এমন না যে মাঝখানে একটু গ্যাপ হলো, এরকম না। ১ দিন ২ দিন থেমে থাকলো, এরকম না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। সেই জিনিসটা আমি মিস করি। কল্যাণপুরে পানি উঠে যেত বৃষ্টি হলে, সেই পানির মধ্যে বিলের মাছগুলা রাস্তার মধ্যে, মানে পাকা রাস্তা, সেখানে হচ্ছে মাছ চলে আসতেছে, এবং পাকা রাস্তায় যেসব জায়গায় আমরা হাঁটতাম সেসব জায়গায় মানুষ জাল দিয়ে মাছ ধরছে। এই বিষয়গুলো খুব মিস করি, যেটা এখন হয়তো আর আমরা পাচ্ছি না, হয়তো আমাদের নেক্সট জেনারেশন যারা ওরাও পাবে না এই বিষয়গুলো। এখন আপনার এই যে একটা অন্যরকম বেড়ে ওঠা আসলে ওই সময়টা আর এখনকার যারা জেনারেশন তারা বড় হচ্ছে আসলে একটা সিটির মধ্যে যেটাকে আমরা সিটির বলি মধ্যে। এবং একটা মানে কাদামাটির স্পর্শ আসলে খুব একটা পাচ্ছে না। তো সেই জায়গায় বেড়ে উঠে আমরা যেটা পরিচয় বললাম যে লেখক এবং সাংবাদিক। তো ২ টা জানি না কতটুকু আমি অনেককেই দেখি লেখক এবং সাংবাদিক। তো এটার সাথে হয়তো কোনো সম্পর্ক থাকবে। তো আমরা যদি আপনার লেখক সত্তা সম্পর্কে একটু ছোট্ট করে জানতে চাই ১ম আচ্ছা, এই। লেখক সত্তা হচ্ছে কি? লেখক সত্তা কেন? যেকোনো ক্রিয়েটিভ সত্তাই এটার জন্য মানুষের একক ক্রেডিট না। আমি একটু ব্যাখ্যা করে যদি বলি, রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল ইসলাম, তাকে আমরা যে কবি বলছি, খুব বড় কবি। এটা শুধু এককভাবে কাজী নজরুল ইসলাম অথবা রবীন্দ্রনাথের একক ক্রেডিট না। কারণ এই জিনিসটা জিনে থাকতে হয়। তার বাবাকেও হয়তো ওই মনস্ক হইতে হয়। মানে যদিও সে প্রকাশ না করে, কোনো না কোনোভাবে তার বাবার ভিতরেও ওই সত্তাটা, বা তার বাবার জিনোটাইপের ভিতরে, ডিএনএর ভিতরে ওই লেখক সত্তাটা থাকতে হবে। ইভেন তার বাবার বাবা, বাবার বাবা। মানে কারো না কারো মধ্যে। হ্যাঁ, মানে এই বিবর্তনটা হয়ে আসতে হবে। একটা জেনারেশনের মাধ্যমে সেটা প্রকাশ পাবে। আমি লেখক এবং আমাকে অনেকে চিনছে, কেউ ভালোবাসছে, কেউ ভালোবাসছে না। কিন্তু আমার যে লেখক বা আমার যে লেখার ধাঁচ অথবা ভালো মন্দ যেটাই বলি, এইটা অবশ্যই আমার বাবার ভিতরে কিছু ছিল, আচ্ছা, যেটা আমি পেয়েছি। আমার বাবা কোত্থেকে পেয়েছেন? নিশ্চয়ই আমার দাদার মগজের ভিতর কিছু একটা ছিল। দাদা আবার কোত্থেকে পেয়েছেন? হয়তো তার বাবার জিনোটাইপের মধ্যে কিছু ছিল। অতএব আমি লেখক কিভাবে হলাম? এটার প্রথম উত্তর হচ্ছে জিনোটাইপে ছিল, আমাদের আচ্ছা। ডিএনএতে ছিল, যেটা আমার মাধ্যমে আমার কাছে এসে প্রকট হয়েছে এবং প্রকাশিত হয়েছে। তা আপনার এখন পর্যন্ত এই লেখাগুলোর মধ্যে আপনি কোন আ বিষয়গুলোকে দর্শকদের জন্য বলতে চাবেন? আমার লেখা এটা মানুষ তো আমাকে যেটা ট্যাগ দেয় যে আমি ইসলামিস্ট লেখক। আচ্ছা, হ্যাঁ, যে মুসলিমদের সুবিধা নিয়ে আমি লিখি, সুবিধা অসুবিধা যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে লিখি। হ্যাঁ, তা আসলে আমি যেটা বলি, আমি হচ্ছে ইনসাফের লেখক। আচ্ছা। ইনসাফ যেখানে নাই, সেটা মুসলিমের হোক অথবা নন মুসলিমের হোক, সে বিষয়ে আমি আসলে লিখি। ইনসাফ নারীদের প্রয়োজন হলে নারীদের জন্য লিখি, ইনসাফ পুরুষের প্রয়োজন হলে পুরুষদের জন্য লিখি। মানুষের জন্য আর কি, যেই মানুষটার ইনসাফ প্রয়োজন, সেটা আমার শত্রু হলেও আমি তার জন্যই লিখি, তার পক্ষে লিখি। সব বিষয় হয়তো লিখা হয়ে ওঠে না, কারণ লিখতে গেলে অনেক দিক ভাবতে হয়। হ্যাঁ, কলম খুললেই যে সব কিছু করা যায় বিষয়টা এমন না। এবং সবকিছু প্রকাশও করা যায় না। সব কিছু প্রকাশও করা যায় না। আ আমরা সরাসরি চলে যাব আজকের একটা বড় অংশে আমরা আলোচনা করার চেষ্টা করব আপনার সাংবাদিকতা জীবন নিয়ে আসলে। তো আপনার সাংবাদিক হয়ে ওঠা এবং বিশেষ করে আপনি কাজ করছেন বিনোদন সাংবাদিকতা নিয়ে। তো এই জায়গায় আপনার ইন্টারেস্টের জায়গাটা কিভাবে তৈরি হলো আসলে? আচ্ছা, একটু সাংবাদিক কিভাবে হলাম এই ব্যাখ্যাটা ছোট, এবং বিনোদন সাংবাদিক কেন হলাম এই ব্যাখ্যাটা করতে একটু সময় লাগবে। আচ্ছা, সাংবাদিক তো ২ ভাবে হয়। একটা হচ্ছে ছোটবেলায় টার্গেট থাকে আমি সাংবাদিক হব। আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল জার্নালিস্ট। হুম, হুম, মানে কিছু নাই, সে জার্নালিজম করতেছে। হ্যাঁ, আমাদের সময় আমরা দেখতাম যে যার আসলে কোনো
এখনকার মানুষ আবার এটাকে মানে পার্সোনালি না নিলে আমি রিকোয়েস্ট করছি যে আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের সময় একটা জিনিস দেখতাম যে যার আসলে কোনো জায়গায় গতি হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, সে বাইং হাউসে জব করছে। কিন্তু যারা একটু ক্রিয়েটিভ, হ্যাঁ, তখন সে কি করছে, সে সাংবাদিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা আমাদের সময় দেখতাম। এখন এটা পরিবর্তন হয়েছে, অনেক ইউনিভার্সিটি জার্নালিজম পড়াচ্ছে, সেখান থেকে ফিল্টার্ড হয়ে আসছে, পরীক্ষার মাধ্যমে যাচ্ছে। তো আমার জার্নালিজমটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। আমি জানতামও না আমি সাংবাদিক হব, এবং যখন আমাকে একটা মিডিয়ায়, মানে আমি ফেসবুকে খুব ভালো লিখতাম, সেখান থেকে আমাকে পিক করা হয়েছে, এবং যখন পিক করা হয়েছে আমি বুঝিও নাই যে আমাকে আসলে জার্নালিজম করতে হবে, ফিচার লিখতে হবে, রিপোর্ট করতে হবে। আচ্ছা, আমি ভাবছিলাম যে মিডিয়া হাউসের কোনো একটা কাজ, হয়তো পত্রিকা বিলি করা অথবা ওই যে বিজ্ঞাপন নিয়ে আসা, মানে এই ধরনের কোনো রিলেটেড একটা কিছু একটা কাজ করানো হবে। পরে আমি জানতে পারলাম যে আমার লেখার হাত অনেক ভালো, এজন্য তারা আমাকে দিয়ে ফিচার রাইটিং করাবে। হ্যাঁ, এবং আমার প্রথম ফিচারটা আমি যখন লিখি সেই আমলে, তখন টাকার অনেক ভালো ভ্যালু ছিল, তখন প্রথম ফিচারে আমি 1500 টাকা পেয়েছিলাম, আচ্ছা, এবং তখন থেকে আমার মনে হতে থাকে যে আমি হয়তো ভালো লিখি। আচ্ছা, আচ্ছা। তো এভাবেই আসলে সাংবাদিকতায় চলে আসা। এভাবে সাংবাদিকতা চলে আসা। এরপর হচ্ছে বিনোদন সাংবাদিকতায় আসলে কিভাবে আসলাম। বিনোদন সাংবাদিকতায় এসেছি তখন আমি প্রথমত ছিলাম ফুড জার্নালিস্ট, মানে হচ্ছে খাবার নিয়ে কাজ করা সংবাদ আচ্ছা। কর্মী অথবা সাংবাদিক যেটাই বলেন। এবং এরপর আমি প্রিয়.com নামে একটি পোর্টালে আমি যুক্ত হই। এটা কিন্তু খুব প্রমিনেন্ট, হ্যাঁ, প্রমিনেন্ট এখনো এবং search এখনো করলে কিছু প্রমিনেন্ট, পাওয়া এবং যায়। এখনো বাংলাদেশের ডিজিটালে এখন যারা বেশ স্বনামধন্য সাংবাদিক, হুম, তারা কোনো না কোনোভাবে প্রিয়.com এর সঙ্গে Related. রিলেটেড। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো ওখানে আমি গেলাম, ওখানে আমি লাইফস্টাইলে যুক্ত হলাম। ওখানে একটা সেগমেন্ট ছিল লাইফস্টাইলে প্রশ্ন উত্তর, যে মানুষের প্রবলেমগুলো, ফিজিক্যাল প্রবলেমগুলো, যে আমার মাথা ঘোরে বা আমি রাতে ঘুমাতে পারি না, এরকম প্রশ্নগুলো পেজে করতেন। ওই প্রশ্নগুলো পিক করে আমরা ডাক্তারের কাছে পাঠাতাম। আচ্ছা, ডাক্তার সাহেব ওটার একটা সমাধান দিতেন বা একটা প্রেসক্রাইব করতেন। হুম, সেই প্রশ্নটা এবং সেই ডাক্তারের উত্তরটা দিয়ে আমরা একটা নিউজ আকারে তৈরি করতাম। আচ্ছা, সেই কাজটা করতাম। সেটা কাজ করার পরে যেটা হলো, তখন ওখানে গোলাম রাব্বানী সাহেব, তিনি বর্তমানে খবরের কাগজের কর্মকর্তা, হুম, তিনি বিনোদনটা দেখতেন। তো তখন যেটা হলো যে প্রিয়.com যেটা করলো যে ওদের প্যাটার্ন চেঞ্জ করলো, যে লাইফস্টাইল বিনোদন কেউ নয়, সবাই ইন্টারভিউটা আনবা। আচ্ছা, তো আমাকে প্রথমে দেওয়া হলো যে যারা কবি সাহিত্যিক তাদের ইন্টারভিউ আনার কাজ। এরপর গোলাম রাব্বানী ভাই, উনি বললো ঠিক আছে তুমি এখানে আসো, আর তুমি এখন তারকাদের ইন্টারভিউ নাও। তারকা বলতে অভিনেতা, অভিনেত্রী, মিউজিশিয়ান, এদের। সো গোলাম রাব্বানী ভাইয়ের হাত ধরে আমি আসলে এই বিনোদন সাংবাদিকতায় চলে আসা। তো এরপর আপনার প্রশ্ন ছিল আমি কেন বিনোদন সাংবাদিকতা করি, এই প্রশ্নটা একটু বড়, আচ্ছা, এবং একটু ব্যাখ্যা করতে হবে। আমার একটা শখ আছে, শখটা হচ্ছে যে আমি একটু নন ফিকশন পড়তে পছন্দ করি। আচ্ছা, সেটা যে বইয়ের মাধ্যমে এমন না, আমি ইউটিউবেও নন ফিকশনটাই আসলে দেখি। আচ্ছা, বা আমি হয়তো কোনো একটা পত্রিকার ওই নন ফিকশন যা লিখছে, যে ফিচার আইটেমটাই আমি হয়তো পড়ি। আচ্ছা, তো আমার অল্প পড়াশোনা আমাকে যেটা বলেছে যে পৃথিবীতে আগে যেই যুদ্ধটা হতো, হুম, হুম, আধিপত্যবাদ অথবা সাম্রাজ্যবাদ, হুম, হ্যাঁ, সেটা কিভাবে হতো, সেটা হতো যে অস্ত্রের মাধ্যমে রাইট, যুদ্ধ করে আরেকটা ভূমি দখল করা। সেখানে একটা ইকুয়েশন হতো। ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে আমি যুদ্ধে যে পরিমাণ ঘোড়া, যে কয়টি তলোয়ার, হুম, যে কয়টি তীর আমি খরচ করছি, আমি যখন ওই ভূমিটা দখল করে নিব, সেখানে কি তার চেয়ে বেশি সম্পদ আছে কিনা। রাইট, যদি ওইখানে সেই তার চেয়ে বেশি সম্পদ না থাকে, আমার ওইটা আক্রমণ করার কোনো মানে হয় না। যুদ্ধ কিন্তু এখন পর্যন্ত সেই নিয়মটাই এখনো, যে কামান এটাই আমি ইউজ বোধহয় করছি, চিরাচরিত, হয়তো চিরাচরিত। মানে পদ্ধতিটা বদলাইছে হ্যাঁ, কিন্তু। যে আমার বিমান যেটা ইউজ করছি, আমার আকাশে যে বিমানটা পাচ্ছে, ওটা ধ্বংস হয়ে যেতে পারে। হুম, তো আমার এত ক্ষতির মধ্যে আমি ওই ভূমিটা দখল করে আমি যা নিব ওইখান থেকে, সেটা তেল হতে পারে, গ্যাস হতে পারে, কয়লা হতে পারে, ওইটা দিয়ে আমি যুদ্ধের খরচটা উঠায় আনতে পারবো কিনা। কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এখন যুদ্ধের যত খরচ, এখন কোনো একটা ভূমিতে ওই পরিমাণ সম্পদ পাওয়া যায় না। ফলে মানুষের কি হলো, যে যুদ্ধ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। আচ্ছা, আমি যতটা জানি, আমার খুব কম পড়াশোনা এবং আমি খুব কম জানি, কিন্তু যতটা শুনেছি যে আমেরিকা আর কি যুদ্ধ করতে করতে তারা খুব ক্লান্ত, তাদের টাকা পয়সাও নাকি এখন খুব কমে গেছে। আই এম নট শিওর, আমার কথা কেউ কোট করবেন না, কারণ আমি এটা শিওর না।
সো এরপর কি হলো, মানুষ যখন দেখলো যে আসলে গোলা বারুদের যুদ্ধে খুব লস, তাহলে কিন্তু মানুষেরও যে সাম্রাজ্যবাদী চিন্তা এবং আধিপত্যবাদের চিন্তা তো মানুষের রয়ে মাথায় গেছে। রয়ে গেছে, সে তো চায় এবং অন্য এটা একটা প্রয়োজনও বটে আসলে, হতে পারে। মানে আধিপত্য বিস্তার করার জন্য তো কোনো না কোনো একটা আসলে পৃথিবীর ইতিহাস আধিপত্যের ইতিহাস, রাইট। তাই সো তার মাথা তো রয়ে গেছে যে আমি আসলে যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু আমি তো ওই জাতিটাকে চাই। সাপোজ ইংরেজরা ভাবতেছে যে আচ্ছা যুদ্ধ করবো না, কিন্তু বাঙালিদের আমি দখল করবো, মন এটা মনে যেভাবে। মনে হতে পারে। হ্যাঁ, বাঙালিরা অনেক সময় চায় যে সমতলরা চায় আচ্ছা আমরা যুদ্ধ করব না, কিন্তু পাহাড়ি যারা আদিবাসী আছে অনেকেই অনেক দেশে চাইতে পারে হ্যাঁ যে আমরা ওদেরকে দখল করবো। তাহলে আমরা কিভাবে দখল করব? যুদ্ধ ছাড়া। আচ্ছা, দখল করতে গেলে যেটাকে কি করতে হবে, তাকে বুঝাইতে হবে যে আমি খুব ভালো, আমি যা খাই এটা খুব উন্নত, আমি যা পড়ি এটা খুব উন্নত, আমি যা দেখি এটা খুব উন্নত। ওদের ভিতরে সেই লোভটা জাগাইতে হবে। তাহলে এটা কিভাবে জাগানো যায় লোভটা? সংস্কৃতির মাধ্যমে। শুরু হয়ে গেল সাংস্কৃতিক আগ্রাসন। কিভাবে? সিম্পল উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। আজকে থেকে 15-20 বছর আগে আমি যদি আপনার বাসায় যেতাম, খালাম্মা আমার জন্য কি আনতেন বা কি করতেন, তিনি ভাপা পিঠা বানাতে বসে পড়তেন। রাইট। আচ্ছা, যদি অন্য কোনো জেলায় যেতাম, দেখা যেত যে সে প্রথমেই কি করতেছেন, একটা ডিম পোজ করে আমার সামনে দিচ্ছেন। বরিশালে গেলে কি করতো, যে তারা দৌড় দিয়ে নারকেল গাছের মাথায় উঠে যে তাড়াতাড়ি করে একটা ডাব কেটে দিত। আপনি কি এখন পাবেন এগুলো? না। আচ্ছা, আজকে থেকে 10 বছর আগেও বা 15-20 বছর আগে, 15 বছর আগেও আমরা বন্ধুরা যখন চিন্তা করতাম যে আমরা একটা উৎসব করব, কি করতাম? আমরা বিরিয়ানি খেতে যেতাম, এটা করতাম না? আচ্ছা, এটাই ছিল। এখন কি হলো? এখন উৎসব মানে পিৎজা। পিৎজা খাবে, মানে আজকে ঘরে কিছু হচ্ছে, ওকে পিৎজা অর্ডার দাও। হ্যাঁ, বাইরে যাই কিছু খাবা, চিতই পিঠা না, কি খাবা? বার্গার খাবা। এগুলো আসলো কোত্থেকে? এটা তো আমাদের সংস্কৃতিতে ছিল না। আচ্ছা, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ এটা আনছে, রাইট? তাই না? বাংলাদেশে পিৎজার বাজার এবং বার্গারের বাজার কেউ তো আনছে, নিশ্চয় বিদেশিরা তো এখানে এসে দিয়ে যায় নাই। আপনার আমার মধ্যেই কেউ না কেউ ওই কালচারের সঙ্গে রাজাকারিজম করে, আমি শব্দটা আবার বলতেছি, রাজাকারিজম। আচ্ছা, মানে হচ্ছে যেটা যে আমরা যেটা বলি যে পাকিস্তান আমলে বাংলাদেশের অনেকে রাজাকারগিরি করে পাকিস্তানদেরকে বাংলাদেশের নদী নালা চিনাইছে, তেমনি বাংলাদেশের মধ্যেই অনেকে আছে যারা পাশ্চাত্যের সঙ্গে রাজাকারিজম করে, তারা কি ড্রেস পরছে, তারা কি খাচ্ছে, তারা কি দেখছে, সব কিছু বাংলাদেশে ইম্পোর্ট করছে। পাশ্চাত্যের তাহলে লাভ কি? আমি যদি এখানে পিৎজা বার্গার খাওয়াইতে পারি, আমি ম্যাকডোনাল্ডস এখানে নিয়ে আসতে পারবো, আমি বড় বড় পিৎজার প্রতিষ্ঠান এখানে নিয়ে আসতে পারবো, পিৎজা বার্গ আমি এখানে নিয়ে আসতে পারবো। আগে কালচারটা এখানে তৈরি করতে হবে, রাইট? ঠিক আছে? তো আমি দেখলাম আমার ফাইটটা তাহলে কি? আমার ফাইটটা যদি আজকে থেকে আমি আরো 100 বছর আগে জন্মাইতাম বা 50 বছর আগে জন্মাইতাম, আমার মনে হয় আমি সাংবাদিকতা করতাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, মানে যুদ্ধ, অয়ার, এগুলো নিয়ে আমি সাংবাদিকতা করতাম, আন্তর্জাতিক বিষয়ে। কিন্তু এখন আমার মূল যুদ্ধটা হচ্ছে কালচারাল। এখন আমার যুদ্ধটা হচ্ছে কালচারাল ওয়ার।